আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। গরম সবজির বাজার, ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের তরকারি, লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, নিয়ন্ত্রণহীন চলাচল বলছে পুলিশ। বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে চালাচ্ছেন বলছেন চালকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশ এর আওতার বাইরে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও ৬ জুন সরকার বাজেট দেবে এবং তা বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশি বিদেশি নানা কারণে এবারের বাজেটে জিডিপি কিছুটা কমতে পারে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩ বছর ৭ মাসে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫-এর ১৫ই আগস্ট তাকে হত্যার মধ্যে দিয়ে সেই অগ্রযাত্রা থেমে যায়। এরপর ১৬ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে মাত্র $৬। যদি বেঁচে থাকতেন হয়তো ১০ বছরও লাগতো না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব মর্যাদা পেত। শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। দেশের তৃণমূল মানুষকে লক্ষ্য করেই এখন তার সব অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেও যথাসময়ে বাজেট ও তার বাস্তবায়ন করা হবে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। ইতিমধ্যে আমরা ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম পেয়ে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। জিয়াউর রহমানই দেশে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু করেছিলেন বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। একটার পর একটা কু, ১৮-১৯টা কু হয়েছে বাংলাদেশে। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহিষ্ণু নিরাপদ দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর বলেও সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে সকালে গণভবনে যান আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারাও। সেখানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেদিন ফিরে এসেছিলাম, এত বড় দল পরিচালনার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, আর কখনো ছাত্রলীগ করার সময় কখনো নেতা হওয়ার চেষ্টা করি নাই।
দলের প্রয়োজনে যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করেছি। কিন্তু যখন এই দায়িত্বটা পেলাম, হ্যাঁ অবশ্যই এটা বিরাট দায়িত্ব, কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। গরম আবহাওয়ার সাথে সাথে উত্তাপ বাড়ছে বাজারেও। কাঁচা বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 120 টাকা। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মরিচের ঝাল। গত সপ্তাহের চেয়ে 30 থেকে 40 টাকা বেশি দিয়ে 160 টাকায় কিনতে হচ্ছে মরিচ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। তেজগাঁ রেল স্টেশনের চায়ের দোকানদার বাহার মিয়া বাজারে এসে এদিক সেদিক ঘুরেও চাহিদা অনুযায়ী জিনিস কিনতে পারছেন না। 5 ধরনের সদাই করার জন্য বাজারে এলেও কোনো মতে 3টি সামগ্রী কিনতেই বাজেটে টান পড়েছে স্বল্প আয়ের এই মানুষটির। 1000 টাকা বাজারে নিয়ে আসলে দেখা গেছে যে 5 পদের ভিতরে আমরা 3 পদ কিনতে পারলাম, আর 2 পদ কিন্তু বাকি রয়ে গেল। ওই পদগুলো আমাদের রোজগার কত, আমাদের ইনকাম সোর্স কত? একই অবস্থা প্রায় সবার। বাজারে যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে, এতে হিমশিম দশা ক্রেতাদের। একবার যে জিনিসের দাম বাড়ছে তা আর কমছে না। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। রোদ্রে গাছ মরে গেছে, অনেক মরার কারণে মনে করেন যে গাছটা শুকায় গেছে, মরিচটা শুকায় গেছে, আমদানি হয় নাই। গতকালকে বিক্রি করছে 120 140 টাকা, আজকে 160 টাকা 180 টাকা। বাজারে বেশিরভাগ সবজির দামই 70 থেকে 120 টাকা। এমনকি একটি কচু কিনতে হচ্ছে 80 টাকায়। সব তরকারির দামে বেশি কম আছে, কিন্তু কারণ বাজারে এখন দেখি যে আর একটু উল্টাপাল্টা আর কি, কেউ বেশি বেচে কেউ কম বেচে। সরবরাহ কম এবং বেশি দামে পাইকারদের থেকে কেনার দোহাই দিয়ে প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে কাঁচা সবজির দাম। তবে পাইকাররা বলছেন ভিন্ন কথা। উস্তাটা কিনছি 30 টাকা কেজি, এখানে বিক্রি করলাম 22 টাকা 23 টাকা কেজি। খুচরা বাজারে বেচতেছে 50 টাকা 60 টাকা বিক্রি করতেছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা কমলেও আগের মতোই আছে ডিম, ব্রয়লার মুরগি এবং মাছ মাংসের দাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জবাবে এই চ্যালেঞ্জকে বিদ্যুৎ খাতের অযাচিত খরচ আড়ালের কৌশল বলে মনে করছেন ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। উল্টো বিদ্যুৎ খাতের ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণে নীতি নির্ধারকদের ক্যাবের সাথে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বিদ্যুৎ ব্যবহারের খরচ। এবছর এরই মধ্যে একবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। আরও অন্তত 3 বার বাড়ানোর অগ্রিম ঘোষণা আছে সরকারের। এ প্রেক্ষিতে সরকারের নীতির বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অনেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন, যা আলোচনায় এনেছেন প্রতিমন্ত্রীও। যারা কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন। চ্যালেঞ্জটা দিলাম আমি আজকে, 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করেন কালকে। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। খাত সম্পর্কে না বুঝে তথাকথিত বিশেষজ্ঞদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি। এ খাতে করাপশনের কারণে যে এই খাতের ব্যয় বেড়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার এখন এই জায়গাটা উপেক্ষা করে এই জায়গাটা কে না দেখে যদি বলে যে লোকজন ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে বিদ্যুৎ খাত শেষ করে দিল, আর এরকম একটা উত্তর যদি সরকার দেয় যে সরকার খেলো হয়ে গেল না, যারা বলতেছে তারা তো মাঠে ময়দানে কে কি বলবে সেটার পেছনে তো দড়ায় লাভ নেই। ক্যাবের এই উপদেষ্টা বলেন ক্যাপাসিটি চার্জের বিষয়টি মূল নয়, বড় বিষয় এ খাতের দুর্নীতি ও সুশাসনের ঘাটতি। যে ক্যাপাসিটি পেমেন্ট তো কারিগরি বিবেচনায় এইখানে তো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে আমি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যে বিনিয়োগকারীকে তার ইকুইটি মানির উপরে কত পার্সেন্টেজ সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। বিআরসির একটা স্ট্যান্ডার্ড রেট আছে। তারপরে আমি তার ব্যাংক রেট যে ঋণ, আমি তার কত ঋণ দিচ্ছে, ঋণের উপর ইন্টারেস্ট দিচ্ছে, তাকে আমি ওভারঅল কত প্রফিট দিচ্ছি, সেই গাইডলাইন গুলো প্রথমত কথা। বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ে আইএমএফ এর পরামর্শকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশের জন্য আত্মঘাতী বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, ঝুঁকিপূর্ণ এসব বাহন যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অটোরিকশার চালকরা বলছেন, হঠাৎ বন্ধের এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে পথে বসা ছাড়া কোনো উপায় নেই। আরো জানাচ্ছেন আনন্তা সিনরি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বুধবার নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশ উপেক্ষা করে এখনো রাজধানী জুড়ে বেপরোয়াভাবে চলছে নিষিদ্ধ এই বাহন। রাস্তায় ফরম গেট গেলে ধরছে অনেক, তারপর দুবারে চালাইতে পারি না, বিকেলে একটু ফাঁকা হয়েছে, এখন চালাচ্ছে গাড়ি। না, বাসের ভিতরে যাই না, আমরা চিপাই চাপার ভিতরে চালাই। এরিয়া যদি বন্ধ হয় তাহলে আমরা কি করে খাবো? চুরি ছাড়াও উপায় নাই। বয়স্ক মানুষ কি করে খাবো? পরিশ্রম করে খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। নিরাপত্তাহীন চলাচল, দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তা না থাকায় এই বাহনটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যুৎ সংযোগ চুরি করে এসব বাহনে চার্জ দেওয়ার অভিযোগ। চালকরা বলছেন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে বাহনটি চালাচ্ছেন তারা। অটোরিকশার যে স্পিড, এটা হচ্ছে বেশিরভাগই দেখি যে অ্যাক্সিডেন্ট হয় সবসময়। সরকার বন্ধ করে, সরকার যখন এটা পুরো বন্ধ করে তখন তার চলবে না। সরকার তো এটা পাইতেছে কিন্তু চলতেছে, এরা যদি না চালায় তাহলে তো আমরা চলবো না। ট্রাফিক পুলিশ বলছে, অবৈধ এসব অটোরিকশা বন্ধে চালকদের কাউন্সেলিং করা হচ্ছে। মেইন রোডে যাচ্ছে না, যেটাই সমস্যা এটা হচ্ছে এই গলিগুলোতে চলতেছে এবং রীতিমতো ওরা মানে জোর করে চলার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটা একবারে তো জোর করে বন্ধ করা যাবে না, সেটা বুঝিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে বন্ধ করার চেষ্টা করতেছি। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে রাজধানী জুড়ে এমন অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 2 লাখ, যা বন্ধে সব মহলে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বয়ে চলা তাপ প্রবাহ আগামী 2 দিন অব্যাহত থাকবে। এরপরে দেশের কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমে এলেও তাপ প্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, গত 2 দিন বৃষ্টি না হওয়ায় আবার বেড়েছে তাপপ্রবাহ। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্র সহ বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। নির্ধারিত সময়ের মধ্যে 2 কোটি টাকা চাঁদা না দিলে এক পাথর ব্যবসায়ীকে ক্রস ফায়ারের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মঈনুদ্দিনের বিরুদ্ধে। পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী আব্দুল্লাহ আবির ও তার পরিবার। রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল্লাহ আবির। তার অভিযোগ, গত 1 মাসে 3 দফা এসআই রিপন পুলিশ নিয়ে বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি ও ভয় ভীতি প্রদর্শন করে চাঁদার টাকা দাবি করে। 7 কোটি টাকা দিতে অক্ষমতা প্রকাশ করায় পরে ওসি মঈনুদ্দিনের পক্ষে লিমন ও অ্যালেক্স নামে 2 ব্যক্তি এবার ভুক্তভোগী পরিবারের কাছে 2 কোটি টাকা দাবি করে। থানা থেকে বর্তমানে ওসি মঈনুদ্দিন এর চাঁদাবাজি ও ক্রস ফায়ারের ভয়ে আমি আমার স্ত্রী, সন্তান সহ সিলেট ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওসি মঈনুদ্দিন ও তাহার সহযোগীদের বিচার দাবি করছি। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। এসএমসি প্লাসের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনে কোনো বাধা নেই, তবে বিএসটিআই এর নিবন্ধন না থাকার জন্য আদালত অর্থদণ্ড করেছেন। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এসএমসি প্লাসের নিবন্ধনের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় 50 বছর ধরে এসএমসি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নিত্য নতুন উদ্ভাবনী পণ্য নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এসএমসি এন্টারপ্রাইজ আন্তর্জাতিক মানসম্পন্ন এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য বাজারে নিয়ে এসেছে। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বিশ্বব্যাপী একটি জনপ্রিয় এবং দ্রুত বর্ধনশীল কার্যকরী পানীয়। আন্তর্জাতিক মানসম্পন্ন এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্কটি বাংলাদেশের কোটি মানুষের কাছে সমাদৃত ও জনপ্রিয়তা অর্জন করেছে। এবার পার্টিক্স খেলার খবর।
টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় ভোর 4টায় হাউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছায় তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি 3 ম্যাচের সিরিজের জন্য আগেভাগে দেশ ছাড়ে নাজমুল হোসেন শান্তরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের 9ম আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 21, 23 ও 25 মে 3 ম্যাচের সিরিজ খেলবেন টাইগাররা। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশ গ্রুপের বাকি দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা যাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল। গরম সবজির বাজার 50 থেকে 60 টাকার নিচে মিলছে না কোনো ধরনের তরকারি, লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয় দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। অযাচিত খরচ আড়ালের কৌশল বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এবং রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, নিয়ন্ত্রণহীন চলাচল বলছে পুলিশ। বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে চালাচ্ছেন বলছেন চালকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।